আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের ধারাবাহিক ক্লাস হচ্ছে পুলিশ প্রবিধান। গত ক্লাসে আমরা কি কি পড়েছি একটু রিভিশন দিয়ে আমরা নতুন ক্লাসে যাব। গত ক্লাসে আমরা 210টা করে প্রবিধান পড়লাম, তাই না, বিগত ক্লাসগুলোতে। কিন্তু আজকে বেশি পড়বো না, আজকে অল্প কয়েকটা প্রবিধান পড়বো, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। একটু সবাই মনোযোগ দেন। গত ক্লাসে কি কি পড়েছিলাম একটু এক নজর দেখে নেই। 261 প্রবিধান পড়েছিলাম। তদন্তের সময়সীমা, তদন্ত কিভাবে করবে, বিনা বিরতিতে তদন্ত করতে হবে, তদন্ত একটানা চলবে, তাই না। বিচারের ক্ষেত্রে আমরা দেখেছিলাম নারী শিশু নির্যাতন দমন আইনে বিচার একটানা চলবে, এরকম তদন্ত একটানা চলবে। এবং তদন্ত জটিল মামলা হলেও প্রবিধান 261 বিধিতে বলা আছে সবচাইতে জটিল মামলার ক্ষেত্রেও 15 দিনের বেশি সময় লাগার কথা নয়। আচ্ছা, এরপরে পড়েছিলাম 262, ডিটেলসে যাবো না যেহেতু আমাদের রিভিশন। 262তে পড়েছিলাম গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে পুলিশ, মানে গ্রেপ্তারকৃত ব্যক্তি যদি পুলিশ অফিসারের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ করে সেক্ষেত্রে কি করণীয়, বা তদন্তকারী কর্মকর্তার দায়িত্ব, তিনি সেই ব্যক্তির শরীর পরীক্ষা করবেন এবং সাক্ষীদের উপস্থিতিতে শরীরের কি অবস্থা, ক্ষত চিহ্ন থাকলে এগুলো লিখে রাখবেন। আমরা 328 প্রবিধান পড়বো। এখানে দেখবো গ্রেপ্তারকৃত ব্যক্তির শরীর পরীক্ষা করে জেনারেল ডায়েরিতে নোট দিতে হয়, তাই না। এই দুর্ব্যবহারের অভিযোগ ঠেকাতে ওই 328-এর গ বিধি রক্ষা কবচ হিসেবে কিন্তু কাজ করে। আচ্ছা, তাহলে 262তে পড়েছিলাম গ্রেপ্তারকৃত ব্যক্তি যদি দুর্ব্যবহারের অভিযোগ করে তখন পুলিশ অফিসার কি করবেন। 263তে আমরা কেস ডায়েরি পড়েছিলাম মামলার সিডি। 263, 64 দুইটা বিধি একত্রে অনেকগুলো তথ্য পেয়েছি আমরা। ডায়েরিটা কেমন হবে, কয় কপি হবে, গুরুত্বপূর্ণ মামলার ক্ষেত্রে কয় কপি হবে, ডায়েরির কপিগুলো কোথায় কোথায় প্রেরণ করতে হবে, ইংরেজিতে লিখবেন না বাংলায় লিখবেন, কোন কোন বিষয়গুলো লেখা যাবে কোনগুলো লেখা যাবে না। যারা মিস করেছেন গত ক্লাসটা শুনে নেবেন দয়া করে। 263, 64, এরপরে আমরা 265 পড়লাম যে ফৌজদারি কার্যবিধির 161 ধারার অধীনে যখন কি করা হয়, মামলার ঘটনা সম্পর্কে অবগত সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। এই সাক্ষ্য গ্রহণ কিভাবে হবে, কার কার স্বাক্ষর থাকবে, বা সাক্ষীর স্বাক্ষর থাকবে কিনা, তদন্তকারী কর্মকর্তার স্বাক্ষর থাকবে কিনা, আসামি কখন সাক্ষী হিসেবে গণ্য হবেন, বা কোর্টে কখন আসামিকে জিজ্ঞাসাবাদ করবে সাক্ষী হিসেবে। এরপরে গুরুত্বপূর্ণ একটা বিধি পড়েছিলাম 266 বিধি, মৃত্যুকালীন জবানবন্দি। একদম আমরা মৃত্যুকালীন জবানবন্দি সবকিছু শিখেছি, কাকে বলে, মৃত্যুকালীন জবানবন্দি কিভাবে দিবে, লেখার পদ্ধতি, যে ভাষায় দিবেন সেই ভাষায় লিখতে হবে, সময় তারিখ এগুলো উল্লেখ করতে হবে, সংশ্লিষ্ট ব্যক্তির স্বাক্ষর থাকবে, আবার যিনি লিপিবদ্ধ করলেন তার স্বাক্ষর থাকবে, সাক্ষীদের স্বাক্ষর থাকবে। সাথে আমরা সাক্ষ্য পড়েছিলাম 32 ধারা অনুযায়ী মৃত্যুকালীন জবানবন্দির যথার্থতা। আপনাদেরকে হাতের লেখা দিলাম, হাতের লেখাটাতে অনেকেই ঠিক লিখছেন অনেকেই ঠিক লেখেন নাই। রাবেয়া আপু লিখছে খাতাগুলো আমাকে, আসলে অনেক সময় খাতা হয় কি আমি এখানে দেখে ফেলি, তো এই জন্য খাতাগুলো অনলাইনে থাকে না, আপনারা দেখতে পান না। রাবেয়া আপুর খাতাটা দেখবেন, সুন্দর লিখছে, দুইটা প্রশ্নের উত্তর। মৃত্যুকালীন জবানবন্দির যথার্থতা নির্ণয় এবং কোন কোন বিষয়গুলো কেস ডায়েরিতে লেখা যাবে না বা লিপিবদ্ধ করার প্রয়োজন নেই, এই প্রশ্নটা হাতের লেখাটা অনেক সুন্দর করে লিখছে, এখান থেকে দেখে নিবেন, এটা ভালো হয়েছে। আচ্ছা, এরপরে পড়েছিলাম 267 বিধি, পাগল সম্পর্কে পুলিশ অফিসার কোনো সিদ্ধান্ত দিতে পারবে না, তবে হ্যাঁ প্রয়োজনে তিনি বিজ্ঞ আদালত বরাবর লিখতে পারবেন। এরপরে 268 পড়েছি আমরা ফৌজদারি কার্যবিধি 155 প্রবিধান 268, আমলের অযোগ্য মামলার ক্ষেত্রে কি করণীয়। এরপরে সাক্ষীদেরকে আদালতে হাজিরের বিধান পড়লাম 269 বিধিতে। আর কতজন সাক্ষী আদালতে যাবে এটা নির্ধারণ করবেন পুলিশ অফিসার, তাই না। 270 সাক্ষ্য আইনের 134-এ বলা আছে কি সাক্ষী সুনির্দিষ্ট সংখ্যা নাই, এই বিষয়টা পিআরবি 270-এও বলা হয়েছে। আজকে আমাদের ক্লাস 271 থেকে শুরু হচ্ছে। 271টা এত বেশি গুরুত্বপূর্ণ নয়, তারপরও একবার দেখবো আমরা ডাক এবং টেলিগ্রাফ অফিসের তথ্য। মনে করে দেখেন ফৌজদারি কার্যবিধি 94 ধারা পড়েছিলাম আমরা, দুঃখিত, হ্যাঁ 94 ধারা পড়েছিলাম। 94 ধারা কি পড়েছিলাম মনে আছে নাকি? এই যে বিভিন্ন ধরনের দলিল পত্র দাখিলের জন্য সমন দিবে কিভাবে পুলিশ অফিসার, তাই না। 95 ডাক বিভাগ পাগলি, 94 হলো সবকিছু, ঠিক আছে। ডাক পার্সেল 95, যখন 94 ধারায় আপনি ডাক বিভাগের চিঠিপত্রের জন্য সমন দিতে পারবেন না তখন না 95। ঠিক আছে, আপনাদের উত্তর সঠিক, যা আমি বলছিলাম। তাহলে আসেন 94 ধারায় বলেছে সমন দেওয়ার কথা, অর্থাৎ তদন্ত সংশ্লিষ্ট, তদন্ত অনুসন্ধান বিচারের যে কোনো পর্যায়ে
তদন্ত অনুসন্ধান বিচারের যে কোনো পর্যায়ে সমন দেয়া যাবে, তদন্তকারী কর্মকর্তা থেকে শুরু করে আদালতগুলো কি করতে পারবে, এই ডকুমেন্টস গুলো দাখিলের জন্য সমন দিতে পারবে, তাই কিনা? তো যখন ডাক পার্সেলের কথা বলা হয়েছে তখন কিন্তু দেখেন ওখানে আবার আলাদা বিধান আছে 95 ধারায়, যে ডাক বিভাগ তার বিভাগের যে জিনিসপত্র এগুলো কিন্তু কি করতে পারবে না, সরাসরি সমন দিয়ে ওইভাবে চাইতে পারবে না, ওখানকার লোককে রিকুইজিশন দিতে হবে অথবা সুনির্ধারিত কর্মকর্তাকে ফিক্স করে দিতে হবে, তার মাধ্যমে এটা আবার তল্লাশি হবে বা তিনি এগুলো তখন দাখিল করবেন। এখন এই ব্যাপারটাতে কিন্তু একটা সীমাবদ্ধতা আছে, তাই না? সাক্ষ্য আইনের 123-24 ধারার দেখেন 94-3 আছে এরকম যে সাক্ষ্য আইনের 123-24 ধারার বিধানগুলো প্রযোজ্য হবে, অর্থাৎ আপনাকে চাইলেই কোনো কিছু বলতে বাধ্য করা যাবে না। 125-এ যেমন পুলিশ অফিসার কিছু বলতে বাধ্য নয়, তদন্ত সংক্রান্ত গোপন তথ্য তিনি কিন্তু দিতে বাধ্য নন, তাই না? অপরাধের সংবাদ কোথা থেকে পেলেন তিনি জানাতে বাধ্য নন। একইভাবে ডাক বিভাগের এই তথ্যগুলো যদি পুলিশ অফিসার লিখিতভাবে ডাক বিভাগের নিকট থেকে চান সেক্ষেত্রে তিনি দিতে পারবেন, তবে তাকে কি হতে হবে, তদন্তকারী অফিসার হতে হবে। একটু দাগিয়ে ফেলেন তাহলে, কে ডাক বিভাগের দলিলপত্র দাখিলের জন্য লিখিতভাবে আদেশ দিতে পারবেন, তদন্তকারী কর্মকর্তা। কিন্তু হ্যাঁ, যে তথ্যটা চাওয়া হচ্ছে সেটা যদি জনস্বার্থ সংশ্লিষ্ট হয়, সেটা দিয়ে ফেললে যদি ব্যাঘাত ঘটে, জনস্বার্থের ব্যাঘাত ঘটে, সেই ক্ষেত্রে আবার সাক্ষ্য আইনের 124 ধারার বিধান অক্ষুণ্ণ থাকবে। বুঝেছি বিষয়টা? বুঝিনি? কে বলেছে এখানে আপনি ডাক বিভাগে চিঠিপত্রের জন্য লিখতে পারবেন? তদন্তকারী কর্মকর্তা হতে হবে আপনাকে, প্রথম কথা। আপনি চাইলেই যে তারা দিবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। যদি সেই তথ্য প্রকাশ করে দিলে জনস্বার্থের ব্যাঘাত ঘটে, এরকম পরিস্থিতি তৈরি হয়, তাহলে তারা এটা দিতে বাধ্য নন। তার মানে দুই পক্ষেরই স্বাধীনতা অখণ্ড রয়েছে। দেখেন, আপনি তদন্তকারী কর্মকর্তা, আপনি লিখতে পারবেন, এটা আপনাকে সুযোগ আছে, তাই না? প্রবিধান 271 বিধি, কিন্তু তারাও যে বলতে বাধ্য নয় এটাও পাশাপাশি অক্ষুণ্ণ থাকবে সাক্ষ্য আইনের 124 ধারা। আশা করি বুঝতে পেরেছি, এই দুইটা কথা, এখানে আর কিছু নাই। 272 বিধিতে যাব, খুবই গুরুত্বপূর্ণ বিধি এবং মাথা নষ্ট করা বিধি। 272 বিধি, ফৌজদারি কার্যবিধির কত ধারার সাথে আমরা 272 বিধি ব্যবহার করব? ফৌজদারি কার্যবিধি 173, প্রবিধান 272, 275 পড়েছিলাম না, মনে আছে? ফৌজদারি কার্যবিধি 173, পুলিশ রিপোর্ট। পুলিশ রিপোর্ট কাকে বলে, কে বলবেন? হাত তোলেন তো একটু দেখি। পুলিশ রিপোর্ট কাকে বলে? একটু 1 ঘন্টা সময় আমাকে দিতে পারেন না আপনারা? ক্লাসের সময় একটু মনোযোগী থাকেন। পুলিশ রিপোর্ট কাকে বলে এটা বলতে পারছেন না? হাত তোলেন, আমি তার মাইক্রোফোন খুলে দেওয়ার সুযোগ দেবো। রিফাত বলবে, আচ্ছা রিফাত বলো। মিনাজ হাত তুলছে, আচ্ছা দুইজনেরই শুনবো, দেখি কার উপস্থাপন কত সুন্দর। রিফাত, তারপর মিনাজ রেডি থাকবে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোন মামলা তদন্তকারী কর্মকর্তা মামলা তদন্ত শেষে মামলার আহ, চূড়ান্ত ফলাফল হিসেবে যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর যে রিপোর্ট প্রদান করেন তাকে পুলিশ রিপোর্ট বলে। পুলিশ পুলিশ রিপোর্ট রিপোর্ট কয় প্রকার? 5 প্রকার। এই তো সর্বনাশটা করছে। 2 প্রকার, পুলিশ 2 প্রকার। রিপোর্ট, হ্যাঁ 2 প্রকার। ফাইনাল রিপোর্ট 5 প্রকার। ভুল করা যাবে না। রিফাত, আপনাকে ধন্যবাদ। মিনহাজ বলেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পুলিশ রিপোর্ট কোন মামলা তদন্তকারী কর্মকর্তা আমলযোগ্য অপরাধ তদন্ত শেষে বিজ্ঞ আদালতে যে প্রতিবেদন দাখিল করেন তাকে পুলিশ রিপোর্ট বলে। পুলিশ রিপোর্ট 2 প্রকার: অভিযোগপত্র, চূড়ান্ত প্রতিবেদন ধন্যবাদ, বা সুন্দর ফাইনাল হয়েছে। রিপোর্ট। ফাইনাল তাহলে দুইজনেরই ফাইনাল উত্তর রিপোর্ট 5 ঠিক প্রকার। আছে, দুইজনেই সুন্দর করে বলছে। হ্যাঁ মিনহাজ, আপনাকে ধন্যবাদ। এখন আমি একটু বলি, 173 ধারাটা যদি আপনি খেয়াল করেন, অনেকগুলো কথা বলা আছে। কোন মামলার তদন্তকারী কর্মকর্তা মামলার তদন্ত শেষে কি কি তথ্য পেলেন, ঘটনার সারমর্ম, এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তি কারা কারা ছিল, তাদের নাম ঠিকানা, সাক্ষীদের নাম ঠিকানা, অভিযুক্ত ব্যক্তিদেরকে গ্রেপ্তার করা হয়েছিল কিনা, তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছিল কিনা, নিজের মুচলেকায় ছেড়ে দেওয়া হয়েছে নাকি অন্য কারো মুচলেকায় ছেড়ে দেওয়া হয়েছে, তারা জামিন নিয়েছে কিনা, সমস্ত তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে উল্লেখপূর্বক বিজ্ঞ আদালত বরাবর যে রিপোর্ট প্রদান করেন তাকে বলে পুলিশ রিপোর্ট। তাহলে দেখেন, একটু দুই একটা কথা যদি আপনি সুন্দর করে লেখেন, আপনার সংজ্ঞাটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে। আমি যে কথাগুলো বললাম দেখেন 173-এর ভেতরে এগুলোই বলা আছে।
তো আশা করি এরপরে সুন্দর করে এগুলো মুখস্থ করে ফেলবেন। পরীক্ষার হলে আপনার এই 2 লাইনের বেশি বের হবে না আগে থেকে যদি আপনার মুখস্থ না থাকে। বুঝতে পারছেন? তাহলে একটু ভালো করে লিখতে হবে। ভালো করে লিখতে হলে পুলিশ রিপোর্টটা ভালো করে মুখস্থ করে রাখতে হবে, যাতে ওই সময় আমাকে চিন্তা করতে না হয়। যাক, কাজের কথায় যাই, ক্লাসে যাই, আমরা দেখি পুলিশ রিপোর্ট। এবার আসেন আমরা কি পড়ছি, চার্জশিট পড়বো। শুধু 272 বিধিতে কি আছে? প্রবিধানে আলাদা করা হয়েছে। ফৌজদারি কার্যবিধিতে একটাই ধারা 173, এর ভেতরেই আপনি 2 প্রকারের রিপোর্ট পাবেন, কিন্তু প্রবিধানে আলাদা করা হয়েছে। একটা হলো চার্জশিট 272, ফাইনাল রিপোর্ট পাবো আমরা 275 বিধিতে। আচ্ছা, আসেন একটু দেখি চার্জশিট কি, কিভাবে চার্জশিটটা দিবে, এই কথাগুলো লেখা আছে। আমরা জানি তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে অপরাধের প্রমাণ পেলে অভিযুক্ত ব্যক্তিদেরকে বিচারে সোপর্দ করার জন্য বিজ্ঞ আদালত বরাবর যে রিপোর্ট প্রদান করেন সেটাকে বলে চার্জশিট, তাই তো? তার মানে কি অপরাধ প্রমাণিত হয়েছে, এই জন্য কি দাখিল করছে আদালতে? চার্জশিট দাখিল করছে। এখন আসেন বিপি ফর্মটা যদি লিখতে পারেন আলহামদুলিল্লাহ, খুবই ভালো। বিপি ফর্ম নাম্বার 39, কততে চার্জশিট দেয়? 39-এ চার্জশিট দেয়। এখন আসেন এই 272 বিধি থেকে কি কি প্রশ্ন আসতে পারে, বা অলরেডি কি কি প্রশ্ন পরীক্ষায় চলে আসছে। আসেন দেখি, প্রথমে সংজ্ঞাটা গুরুত্বপূর্ণ। চার্জশিট কাকে বলে লিখলেন। এমসিকিউ এর মধ্যে আসতে পারে চার্জশিট কয় কপি হয়, কোন কোন কপি কোথায় প্রেরণ করা হয়, কবে প্রেরণ করা হয়, চার্জশিট প্রেরণের ক্ষেত্রে কোন বিষয়গুলো লক্ষণীয়। লিখিত প্রশ্ন, চার্জশিটে কোন কোন বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকে, সব আজকে শিখে ফেলবো ইনশাল্লাহ। আবার চার্জশিটের পিছনের পাতায় কোন বিষয়গুলো উল্লেখ থাকে, এটা কিন্তু আসছিল পরীক্ষায়। চার্জশিটের পিছনের পাতায় কি কি লেখা থাকে, আসছিল না? চার্জশিটের পিছনের পাতায় কি কি লিখতে হবে, কোন কালি দিয়ে লিখতে হবে, এগুলা কিন্তু থাকে। আচ্ছা, এরপরে আরো বিভিন্ন প্রশ্ন পেঁচিয়ে গুছিয়ে দিতে পারে। আসেন তাহলে আমরা প্রথমে দেখলাম চার্জশিট হচ্ছে, আমরা জানি অভিযোগপত্র। চার্জশিটের বাংলা হলো অভিযোগপত্র। কোথায় দাখিল করা হয়? বিজ্ঞ আদালতে। কে দাখিল করেন? তদন্তকারী কর্মকর্তা। কখন? তদন্ত শেষে। কেন? অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে অপরাধের প্রমাণ পাওয়া গেলে তাদেরকে বিচারে সোপর্দ করার জন্য প্রেরণ করেন। এইবার আসেন চার্জশিটের ক্রমিক নাম্বার কি দেওয়া হবে, মাসিক না বাৎসরিক? চার্জশিটের ক্রমিক নম্বর কেমন হবে? মাসিক নম্বর, বাৎসরিক নম্বর, দৈনিক নম্বর, কি হবে? চার্জশিটের নম্বর হবে বাৎসরিক। এমসিকিউ এগুলো দাগিয়ে ফেলেন। তাহলে চার্জশিটের নম্বর কি হবে? বাৎসরিক ক্রমিক নম্বর ব্যবহার করতে হবে। কয় কপি হবে? অনেকগুলো কপি হয়। আপাতত আমরা শিখে নেবো যে একটা কপি বিজ্ঞ আদালত বরাবর যাবে আর একটা কপি থানায় সংরক্ষণ করা হবে। কেন চার্জশিট দেওয়া হয়? অপরাধীদেরকে বিচারের জন্য দ্রুত কার বরাবর প্রেরণ করতে হয়? কোর্ট অফিসার। তাহলে চার্জশিট কোথায় প্রেরণ করতে হয়? বিজ্ঞ আদালত বরাবর বা কোর্ট অফিসারের নিকটে প্রেরণ করতে হয়। আর কি, আপনি চার্জশিট দিলে অবশ্যই মামলার ফলাফল, চার্জশিট বা ফাইনাল রিপোর্ট যাই হোক, মামলার ফলাফল বাদীকে অবগত করতে হয়। বিপি ফর্ম নাম্বার 40, 40-এর ক মূলে বাদীকে মামলার ফলাফল অবগত করতে হয়। আচ্ছা, চার্জশিটের সাথে কোন কোন বিষয়গুলো সংযুক্ত থাকে এটা একটু পরে যাচ্ছি। আসেন আগে দেখবো আমরা চার্জশিটে কি কি থাকবে। এটা একটু লিখে নেব ছোট ছোট করে, শুধু এখন তাই বলে সব লিখতে বসবেন না, সময় পাবেন না। শুধু কি পয়েন্টগুলো লিখে নেন, কি কি থাকবে চার্জশিটে। সর্বপ্রথম খেয়াল করি, 5 রকমের জিনিসের পরিচয় থাকবে। মামলা নম্বর, মামলা নম্বর থাকবে, তারিখ থাকবে, সাক্ষীদের নাম ঠিকানা, আসামির নাম ঠিকানা। কোন আসামি যদি মামলা থেকে অব্যাহতি দিয়ে থাকেন, ধরেন 5 জন আসামি, 2 জনের বিরুদ্ধে চার্জশিট দিচ্ছেন, 2 জনের বিরুদ্ধে অব্যাহতি দিচ্ছেন, সাক্ষ্য প্রমাণ নেই। অব্যাহতি প্রাপ্তদের নাম ঠিকানা, তদন্তকারী অফিসারের নাম ঠিকানা। তাহলে কতগুলো নাম ঠিকানা হলো? মামলারও পরিচয়, তাই না? মামলা নম্বর, তারিখ, সাক্ষীদের নাম ঠিকানা, আসামির নাম ঠিকানা, অব্যাহতি প্রাপ্ত আসামিদের নাম ঠিকানা, সন্দিগ্ধ আসামিদের নাম ঠিকানা। আসামিরই 3 রকম ক্লাসিফিকেশন দিয়ে দিবেন। হয়ে গেল 5টা পয়েন্ট। তদন্তকারী কর্মকর্তার নাম ঠিকানা, আইনের ধারা, আইনের নাম, আইনের ধারা, এগুলো কিন্তু থাকবে। যদি চোরাই মালামাল থাকে, লুণ্ঠিত মালামাল থাকে, তার বিবরণ থাকবে। আসামি যদি সন্দিগ্ধ হয়, কেন সন্দেহ করছেন তারও কারণ উল্লেখ করতে হবে। বিশেষজ্ঞ সাক্ষী থাকলে তাদের নাম থাকবে। চার্জশিট কবে আদালতে পাঠাচ্ছেন, প্রেরণের তারিখ এবং সময় উল্লেখ থাকবে। এরপর ঘটনা কি ছিল, ঘটনার বিবরণ লিখবেন না, কি কি প্রমাণ পেলেন এগুলো লিখতে হবে। এরপরে আসেন আসামির পিসিপিএস যাচাই করেছেন কিনা, ভিলেজ ক্রাইম নোটবুক গুলো ভালোভাবে অবজারভেশন করে আসামির পূর্ববর্তী দণ্ড আছে কিনা এই বিষয়গুলো লিখতে হবে। তাহলে মোটামুটি 10টা পয়েন্ট হয়ে গেল। এরপরও যদি আপনার কিছু জানা থাকে অতিরিক্ত দিতে পারেন, তবে 10টার বেশি পয়েন্ট লেখা আমি যুক্তিযুক্ত মনে করি না।
সহজ না বিষয়গুলো? আরেকবার বলি, খেয়াল করেন। মামলা নম্বর, তারিখ, সাক্ষীদের নাম ঠিকানা, আসামির নাম ঠিকানা, তদন্তকারী কর্মকর্তার নাম ঠিকানা, সন্দিগ্ধ হলে সন্দেহের কারণ, অব্যাহতি দেয়া থাকলে কাকে কাকে অব্যাহতি দিচ্ছেন, আরো লিখতে পারেন জামিন আছে কিনা, 170 ধারা মোতাবেক অন্য কোনো তথ্য পেয়েছিলেন কিনা, সাক্ষ্য প্রমাণ পেয়েছিলেন কিনা, চোরাই মালামাল থাকলে চোরাই মালামালের বিবরণ, কোন ধারায় চার্জশিট দিচ্ছেন। অনেক সময় হয় মামলা রুজু হয় এক ধারায়, আমরা চার্জশিট দেই অন্য ধারায়, সংশ্লিষ্ট আরো ধারা পাওয়া গেলে সেগুলোও দেওয়া হয়। তো এটাও থাকবে আইনের ধারা, কোন ধারায় মামলা রুজু হয়েছে, কোন ধারায় চার্জশিট প্রদান করা হচ্ছে, বিশেষজ্ঞ সাক্ষীদের নাম ঠিকানা থাকবে, তথ্য, যে তথ্যের উপর ভিত্তি করে অভিযুক্তদের বিচার করতে চান তথ্যের বিবরণ, আসামির প্রাক পরিচয়, পূর্ব পরিচয়, এগুলো শিখবো আমরা। সন্দিগ্ধ ব্যক্তিদেরকে সন্দেহের কারণ, কেউ জামিনে আছে কিনা, মুচলেকা আছে কিনা, এই বিষয়গুলো উল্লেখ করতে হবে। আর দু একবার পড়লে হয়ে যাবে, এগুলো ভয় পাওয়ার কারণ নাই, এগুলো আজকে রাতে লিখে দেবো, আপনারা একদম পাবেন, শুধু মুখস্থ করবেন। অন্ধ হাফেজ আছে না, অন্ধ হাফেজের মতো শুধু কষ্ট করে একটু মুখস্থ করেন। এর বেশি তো আমি করতে পারি না, তাই না? লিখে দিতে পারি, একটা প্রশ্নের উত্তর সাজিয়ে দিলাম, আপনারা শুধু বসে বসে মুখস্থ করবেন। এবার আসেন আমরা একটু প্রবিধানটা পড়বো, রিডিং পড়বো, খেয়াল করেন। 272 বিধি, দেখেন বিপি ফর্ম নাম্বার, যে জায়গাটুকু বলবো শুধু সেই জায়গাটা মার্ক করেন বইয়ের। বিপি ফর্ম নাম্বার 39-এ চার্জশিট পেশ করতে হবে। তদন্তকারী কর্মকর্তা গ্রেপ্তার করুক বা পলাতক থাকুক, চার্জশিট দিতে পারবেন বিপি ফর্ম নাম্বার 39-এ। চার্জশিট প্রেরণের সময় যদি আসামি পলাতক থাকে, শেষের দিকে দেখেন, প্রথম প্যারা শেষের দিকে, কয়ের শেষের দিকে সম্পত্তির তালিকা দিতে হবে। কি দিতে হবে? সম্পত্তির তালিকা। কেন? যাতে পরবর্তীতে ওই ব্যক্তির বিরুদ্ধে খুঁজে না পেলে আমরা কি করি, ক্রোক করি না সম্পত্তি, এই ক্রোকের আদেশ দেয়া যায়, এইটুকু দাগ দেন। সম্পত্তির তালিকা সহ চার্জশিট দিতে হবে যাতে ক্রোকের আদেশ দিতে পারে আদালত। 272-এর খ, এখানে আসেন, গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো দাগিয়ে ফেলবো। দ্রুততম উপায়ে চার্জশিট কোর্ট অফিসারের নিকটে, তাহলে চার্জশিট কাকে দিতে হবে? কোর্ট অফিসার, মার্ক করেন, কোর্ট অফিসারের নিকটে চার্জশিট পাঠাতে হবে। চার্জশিট প্রেরণে বিলম্ব করা যাবে না। প্রথমেই মামলার চূড়ান্ত রিপোর্ট পাঠানো হয়ে গেলে, দেখেন কোনো মামলায় যদি আপনি আগে থেকে ফাইনাল রিপোর্ট দিয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি পরবর্তীতে কি করতে পারবেন, এই চূড়ান্ত রিপোর্ট বাতিল করে, দেখেন অভিযুক্ত ব্যক্তিকে বিচারে সোপর্দ করা হয়ে থাকলে চূড়ান্ত রিপোর্ট বাতিল করে চার্জশিট দাখিল করতে হবে। অর্থাৎ আপনি পরে তদন্ত করেছেন এবং ফাইনাল রিপোর্ট দিলেও মামলা অনেক সময় কি হয়, পুনরুজ্জীবিত হয়, তখন পুনরায় তদন্ত করে পুনরায় চার্জশিট দেওয়া যাবে। এইটা একটু গুরুত্বপূর্ণ বিষয়, এখানে দাগিয়ে রাখেন। এরকম যদি হয় কোন মামলার প্রথমেই যদি চূড়ান্ত রিপোর্ট দেওয়া হয়, পরবর্তীতে চার্জশিট দেওয়ার বিধান আছে কিনা, কি দিবেন? প্রবিধান 272-এর খ, অবশ্যই দেয়া যায়। তাহলে কোন মামলার প্রথমে চূড়ান্ত রিপোর্ট পাঠানো হলে পরবর্তীতে যদি ম্যাজিস্ট্রেট নির্দেশ দেয় আপনাকে তদন্তের, সেটাও হবে। অথবা আপনি অন্য কোনো কারণে সাক্ষ্য প্রমাণ পেয়েছেন, সেক্ষেত্রেও হবে। তখন আগের রিপোর্ট বাতিল করে চার্জশিট দাখিল করা যাবে। কোনো অপরাধী যদি পালিয়ে যায়, থানা থেকে কোর্টে যাওয়ার পথে পালাক, আর যেখানেই যাওয়ার পথে পালাক না কেন, পলাতক হলেও চার্জশিট বলবৎ থাকে। এরকম এমসিকিউ দিল, আসামি পলাতক হলে কি হয়, চার্জশিট বাতিল হয়ে যায়, চার্জশিট বলবৎ থাকে, তার বিরুদ্ধে ফাইনাল রিপোর্ট দিতে হবে, কোনটিই নয়, তাহলে চার্জশিট বলবৎ থাকবে। আচ্ছা, এবার আসেন, আপনি চার্জশিট দেন আর যে রিপোর্টেই দেন না কেন, বাদীকে ফলাফল জানাতে হবে। 272-এর 2-এ বলা আছে, দেখেন 2-এ, তাহলে মামলার ফলাফল বাদীকে অবগত করবেন। প্রবিধান কত? 272, 278-এও পাবেন, আরো আছে বিধি। এখানেও বলেছে চার্জশিট দিলে আপনি বাদীকে অবশ্যই জানাবেন। এবার আসেন, আর কি থাকবে? চার্জশিটের সাথে চুরি যাওয়া মালামালের বর্ণনা থাকবে। চুরি যাওয়া মালামাল দাগিয়ে ফেলেন। চার্জশিটের সাথে চুরি যাওয়া মালামালের বর্ণনা থাকবে, মালামালের তালিকা থাকবে। এবং যদি আপনি ফৌজদারি কার্যবিধি 170 ধারা মোতাবেক সাক্ষ্য প্রমাণ পাওয়ার পরেও তাকে ছেড়ে দিয়ে থাকেন, জামিন দিয়েছেন না, এই বন্ডটা আপনাকে সাথে দিতে হবে। অর্থাৎ মামলা সংশ্লিষ্ট সকল কাগজপত্র দিতে হবে। এবার আসেন, খসড়া মানচিত্র আমরা পড়বো একটু পরে, এই মানচিত্রের কপিটা দিতে হবে। যদি মানচিত্র অঙ্কন করে থাকেন তদন্তকারী কর্মকর্তা, তাহলে মানচিত্র অবশ্যই চার্জশিটের সঙ্গে দিতে হবে। কি কি যায় চার্জশিটের সঙ্গে, এরকম প্রশ্ন আসলে কিন্তু এগুলো লিখতে হবে। মনে থাকবে কি কি পড়তেছি, বই দেখলেই মনে পড়বে। যে যে জায়গাগুলো বললাম এগুলো বোল্ড করে রাখেন, তাহলে মনে পড়বে। তাহলে দেখেন, প্রথমে কি দেখলাম, সম্পত্তির তালিকা দিতে হবে, তাই না? আবার চুরি যাওয়া মালামালের তালিকা থাকবে। যদি খসড়া মানচিত্র এঁকে থাকেন, খসড়া মানচিত্র দিতে হবে। আর কি বলেছে, 170 ধারার অধীনে জামিন দিয়ে থাকলে জামিনের এই বন্ডের কপি দিতে হবে।
এবার আসেন বাৎসরিক ক্রমিক নাম্বার কোথায় পেয়েছি দেখেন, এখানে লেখা আছে বাৎসরিক। আপনাদের বই যদি আমার বই 1 হয় 244 পাতা, চার্জশিটে বাৎসরিক ক্রমিক নাম্বার থাকতে হবে। এটা একটা এমসিকিউ। আচ্ছা, পরে আসেন 4-এ, আসেন 4-এর উপরে ট্রিপল স্টার দিয়ে রাখেন 272-এর 4, খুবই গুরুত্বপূর্ণ। তদন্তকারী কর্মকর্তা বিচারের জন্য যখন চার্জশিট দিবেন তখন অবশ্যই আদালতে প্রেরণের সময় চার্জশিটের পিছনের পাতায় কি কি থাকবে দেখেন, তিনি একটা সার্টিফিকেট দিবেন। কি সার্টিফিকেট? যে তিনি ভিলেজ ক্রাইম নোটবুক বিসিএনবি পরীক্ষা করেছেন এবং সতর্কতার সাথে পরীক্ষা করেছেন, তারা সাজা পেয়েছে কিনা এগুলো তিনি খতিয়ে দেখেছেন। তাহলে দেখেন তদন্তকারী কর্মকর্তার কি দায়িত্ব, চার্জশিট যখন দিবে তখন পিছনের পাতায় একটা নোট দিবে, সার্টিফিকেট দিবে একটা। কি সার্টিফিকেট? যে আমি তদন্তকারী কর্মকর্তা রেবেকা রিপন মাহমুদ নামক আসামির পিসিপিএস যাচাই করেছি, তিনি ভিলেজ ক্রাইম নোটবুক যাচাই করেছি, পূর্বে তিনি এই মামলায় দণ্ডিত হয়েছিলেন কি হন নাই, এগুলো লিখবো। পলাতক আসামির ক্ষেত্রেও এরকমই সার্টিফিকেট দিতে হবে। আচ্ছা, এরপরে 6 নম্বরে চলে যাব সরাসরি। মাঝখানে একটা কথা বলা আছে, এটা পরে বলতেছি। 10 বছরের বেশি অবস্থান করেন কিনা এলাকায় পলাতক আসামির ক্ষেত্রে, এটা উল্লেখ করতে হবে। 6 নম্বরে যান, মানে উপবিধি 6, 272-এর 6, চার্জশিটের দ্বিতীয় পৃষ্ঠায় লাল কালি দিয়ে শাস্তির পাতা, শাস্তির পাতায় কি কালি ব্যবহার করা হয়? লাল কালি ব্যবহার করা হয়। এবং দ্বিতীয় খণ্ড ভিলেজ ক্রাইম নোটবুকের কয়টা খণ্ড পাবেন? 5টা খণ্ড পাবেন। 5টা বা 6টা বলি কেন, 4-এর ক একটা খণ্ড আছে। আবার দেখেন 391 ভিসিএনবি, এরপরে আপনারা পাবেন ভিসিএনবির যে খণ্ডগুলা 93, 94, 400, 401, 404, 405। এই প্রবিধানগুলো যখন পড়বো আপনারা দেখবেন সুন্দর করে অপরাধ রেজিস্টার, অপরাধ প্রমাণ রেজিস্টার, গ্রামের ইতিবৃত্ত, হিস্ট্রি শিট এগুলো পাবেন, আপনারা মুখস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। তার আগে আসেন দেখি, এই যে অপরাধীদের সম্পর্কে চার্জশিট দিবেন, চার্জশিটের পিছনের পাতায় অবশ্যই দ্বিতীয় পৃষ্ঠায় লাল কালিতে শাস্তির পাতা থাকবে এবং সেখানে আপনি ভিসিএনবির দ্বিতীয় খণ্ড কি পড়লাম? দণ্ড প্রমাণ রেজিস্টার বা অপরাধ প্রমাণ রেজিস্টার। এই অপরাধ প্রমাণ রেজিস্টারে অভিযুক্ত ব্যক্তির নাম আপনি পর্যবেক্ষণ করেছেন কিনা বা ওখানে লেখা আছে কিনা এই বিষয়টা উল্লেখ করতে হবে। আরো কি থাকবে? সম্পত্তির তালিকায় যদি কোনো নোট দিয়ে থাকেন সেই বিষয়টাও চার্জশিটে উল্লেখ থাকতে হবে। অর্থাৎ সম্পত্তির তালিকা কিছু আলামত আপনি কি করেছেন, মালখানায় প্রেরণ করেছেন, সেই মালখানার নাম্বারটা লাগবে, রেজিস্টারের নাম্বারও চার্জশিটে দিতে হবে। আর 7 নাম্বার পয়েন্টটা তো এটা তো পরীক্ষা একদম আসছে যে অভিযুক্ত ব্যক্তির পূর্বের পরিচয় লাগবে। তাহলে অভিযুক্ত ব্যক্তির পূর্ববর্তী পরিচয় উল্লেখ থাকবে। চার্জশিট যখন প্রেরণ করবেন অবশ্যই তার পরিচয় উল্লেখ থাকবে। আসেন পরিচয় মুখস্থ করব। পরিচয় কিভাবে মুখস্থ করব খেয়াল করেন। চোর, চোর হওয়ার সম্ভাবনা, হওয়ার কথাটা বাদ দেন, আমরা পড়বো চোর সম্ভাবনা, চোর সম্ভাবনা, এভাবে লেখেন। আমি লিখে দেব, তারপর আপনারা এখন একটু লিখতে পারেন। চোর সম, ভয়কার ভা ব নয়কার না, এভাবে লেখেন চোর সম্ভাবনা। তাহলে এই যে আপনি চার্জশিটের পিছনের পাতায় পূর্ববর্তী পরিচয় কিভাবে আপনি এটা দেখবেন, কোন কোন বিষয়গুলো দেখবেন? এই যে সংশ্লিষ্ট অভিযুক্ত ব্যক্তি তিনি কি চোর ছিলেন কিনা, চোরের বরাবর লেখেন, এভাবে উপরে নিচে লেখেন চোর সম্ভাবনা, স ম ভয়কার ভা আলাদা আলাদা করে লেখেন, সম্ভাবনা চোর দিয়ে সোজা টান দিয়ে লেখেন চোর। তাহলে ওই ব্যক্তি চেনা চোর ছিল কিনা, ডাকাত দস্যু ছিল কিনা। এরপরে দন্ত স দিয়ে লেখেন সন্দেহজনক চরিত্র সম্পন্ন লোক কিনা, সন্দেহভাজন চরিত্র সম্পন্ন কিনা। ম দিয়ে লেখেন মদ্যপ কিনা, মানে মাতাল কিনা সে। ভ দিয়ে 2টা শব্দ লিখবো। কয়টা শব্দ? ভ দিয়ে 2টা শব্দ। ভ দিয়ে হলো ভবঘুরে, আরেকটা ভ দিয়ে হলো ভালো চরিত্রের লোক কিনা। তাহলে অপোজিট 2টা কথা। ভ দিয়ে ভালো চরিত্র, ভ দিয়ে ভবঘুরে। এরপরে আসেন ব দিয়ে লিখবো ব দিয়ে বেশ্যা, বেশ্যা কিনা নারী যদি হয় সেক্ষেত্রে তারও চরিত্রের কথা এভাবে লিখতে বলা হয়েছে। এরপরে দন্ত ন দিয়ে লিখবো নাই, জানা নাই, তার পূর্ববর্তী পরিচয় আপনি জানতে পারেননি, এটা লিখবো। তাহলে আপনাদেরকে যে টেকনিকটা শিখিয়ে দিলাম এটা মনে রাখলে আপনি এই 6টা 7টা সবগুলো পয়েন্টেই লিখতে পারবেন। আর যদি মুখস্থ করেন, যতই মুখস্থ করেন 2-3টার বেশি মনে থাকবে না। তাহলে আমরা এইভাবে মনে রাখবো চোর সম্ভাবনা, চোর দিয়ে চোর ডাকাত দস্যু কিনা। দন্ত স দিয়ে সন্দেহজনক চরিত্রের লোক কিনা। ম দিয়ে মদ্যপ, ভ দিয়ে 2টা শব্দ কি কি, ভালো এবং ভবঘুরে, ভালো ভবঘুরে। আর ব দিয়ে বেশ্যা, ন দিয়ে যার পরিচয় আপনার জানা নাই। আশা করি
আমি যেটা লিখে দেবো এটা সুন্দর করে একদম ছোট করে লিখে বইয়ের সঙ্গে গাম দিয়ে লাগিয়ে রাখবেন, তাহলে আপনি যখন পড়বেন এরপর মুখস্থ হয়ে যাবে দ্রুত। এটা কিন্তু পরীক্ষায় আসছে, 2 নম্বর ছিল, যারা যারা লিখতে পারছে তারা নম্বর পাইছে। তাহলে অভিযুক্ত ব্যক্তি চার্জশিটের পিছনের পাতায় আমরা কি কি উল্লেখ করব, এই বিষয়গুলো তো উল্লেখ থাকবেই। পাশাপাশি তদন্তকারী কর্মকর্তা ভিলেজ ক্রাইম নোটবুক পরীক্ষা করেছেন কিনা, আবার দ্বিতীয় যে অপরাধ প্রমাণ রেজিস্টার, দণ্ড রেজিস্টার, এটা পর্যবেক্ষণ করেছেন কিনা, এগুলা অবশ্যই চার্জশিটের পিছনের পাতায় উল্লেখ করতে হবে। আবার খেয়াল করি কি কি পড়লাম, চার্জশিটে কোন কোন বিষয়গুলো থাকবে, মামলা নম্বর, তারিখ, আইনের ধারা, কোন ধারায় আপনি চার্জশিট দিচ্ছেন, কোন ধারায় মামলা রুজু হয়েছে, আসামির নাম ঠিকানা, অপরাধীদের নাম ঠিকানা, আসামি বলতে যারা অভিযুক্ত তাদের নাম ঠিকানা, অব্যাহতি দিলেন তাদের নাম ঠিকানা, সন্দিগ্ধ থাকলে তাদের নাম ঠিকানা, তদন্তকারী কর্মকর্তার পদবি, নাম, স্বাক্ষর, চোরাই মাল থাকলে, লুণ্ঠিত মালামাল থাকলে তার বিবরণ, বিশেষজ্ঞ সাক্ষীদের নাম ঠিকানা, তথ্য যে তথ্যের উপর ভিত্তি করে চার্জশিট দেয়া হচ্ছে সেই তথ্যের বিবরণ, আসামিদের পূর্ববর্তী পরিচয়, অপরাধী ব্যক্তিদের পরিচয়, সন্দিগ্ধ হলে সন্দেহের কারণ, জামিন নিয়ে থাকলে বেল বন্ড ইত্যাদি, আরো অনেক কিছু থাকে ইত্যাদি, এভাবে লিখে দিবেন ইত্যাদি শেষে। এই হলো চার্জশিটে কি কি বিষয় উল্লেখ থাকে। চার্জশিট কাকে বলে আর নতুন করে বললাম না, এটা পারবেন সবাই। কত নম্বর বিপি ফর্ম, 39 নম্বর বিপি ফর্মে চার্জশিট দাখিল করতে হয়, কিরকম নম্বর, বাৎসরিক নম্বর ব্যবহার করা হয়। আচ্ছা, মানে বাৎসরিক ক্রমিক নম্বর থাকবে, বুঝতে পারছেন। আর চার্জশিটের পিছনের পাতায় কোন কোন বিষয়গুলো উল্লেখ থাকবে আশা করি বলতে পারবেন। চার্জশিটের পিছনের পাতায় তদন্তকারী কর্মকর্তা কি করেছে, অপরাধ প্রমাণ রেজিস্টার যাচাই বাছাই করেছে কিনা, আর কি ভিসিএনবি দ্বিতীয় খণ্ড এটা তিনি দেখছেন কিনা, আবার কি যদি পলাতক হয়ে যায়, আসামি যদি পলাতক হয় তার সম্পত্তির তালিকাও প্রেরণ করতে হবে, চুরি যাওয়া মালামাল থাকলে তার তালিকা প্রেরণ করতে হবে, মামলার ফলাফল কাকে জানাতে হবে, বাদীকে অবগত করতে হবে। কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় আমরা শিখলাম, মামলার ফলাফল বাদীকে জানাতে হবে। এইবার আসেন, কোনো ব্যক্তি যদি পলাতক হয় তাহলে পলাতক আসামিদের ক্ষেত্রে কোনো এলাকায় উনি 10 বছর বসবাস করেছিলেন কিনা এই সংক্রান্ত একটা তদন্ত করে সার্টিফিকেট চার্জশিটের সঙ্গে লাগিয়ে দিতে হবে। পলাতক আসামিদের বেলায় 10 বছর পর্যন্ত তিনি এলাকায় বসবাস করেছিলেন কিনা এটা নিশ্চিত হয়ে তার স্থাবর অস্থাবর সম্পত্তির তালিকা প্রেরণ করতে হবে। আচ্ছা, এরকম যদি প্রশ্ন হয় যে তদন্তকারী কর্মকর্তা তদন্ত করতে গিয়ে দেখলেন বাদী প্রকৃত আসামি, তখন কি করবেন, এই প্রশ্নের উত্তর লেখেন দেখি একটু। তদন্তকারী কর্মকর্তা তদন্ত করতে গিয়ে দেখলেন বাদী আসামি, তখন তিনি কি ব্যবস্থা গ্রহণ করবেন। জানি না এই প্রশ্নটার উত্তর। যদি দেখেন যে বাদী প্রকৃত আসামি, তাহলে যে মামলা, একটা মামলা তো হয়েছে তাই না, মনে করেন জাহিদ স্যার একটা মামলা করেছে, আমি জানতে পারলাম জাহিদ স্যার নিজেই আসামি, তাহলে আপাতত যে মামলাটা করেছে সে মামলার চূড়ান্ত রিপোর্ট দাখিল করতে হবে, পরবর্তীতে তার বিরুদ্ধে মামলা দায়ের করা যাবে, এইভাবেই কিন্তু। ঠিক আছে, চূড়ান্ত রিপোর্ট দাখিল করে বাদী হয়ে পুনরায় মামলা রুজু করতে হবে। খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, 211, ধন্যবাদ। 211তেও তার বিরুদ্ধে ব্যবস্থা। আবার যদি দেখেন তিনি নিজেই খুনি, তার এরকম যদি হয়, অপরাধের প্রমাণ থাকে সুস্পষ্ট অপরাধের, সেই ক্ষেত্রে সুস্পষ্ট অপরাধের জন্য মামলা রুজু করা যাবে। আচ্ছা, এরপরে আমরা 273 বিধিতে যাব, রিভিশনে যাব, তার আগে আরেকটু পড়ি। 273 বিধি, খসড়া মানচিত্র, কতিপয় মামলার ক্ষেত্রে নকশা বা মানচিত্র এগুলো চার্জশিটের সঙ্গে দিতে হবে। কোন মামলাগুলোর ক্ষেত্রে মানচিত্র তৈরি করতে হবে, কোন মামলাগুলোর ক্ষেত্রে মানচিত্র তৈরি করতে হবে না। খেয়াল করেন, খুন, ডাকাতি, দাঙ্গা, দস্যুতা, চুরি, এই সমস্ত ক্ষেত্রে যদি 600 টাকার উপরে, কত টাকা, 600 টাকার উপরে বেশি যদি মালামাল চুরি হয়ে যায়, সেক্ষেত্রে অবশ্যই একটা মানচিত্র তৈরি করতে হবে। এখান থেকে কয়েকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট জানলেই হবে। তাহলে খুন, ডাকাতি, দাঙ্গা, দস্যুতা, চুরির ক্ষেত্রে 600 টাকার বেশি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, এই ধরনের অপরাধের ক্ষেত্রে খসড়া মানচিত্র প্রস্তুত করতে হবে। আচ্ছা, এছাড়াও তদন্তকারী কর্মকর্তা চাইলে যে কোনো মামলার ক্ষেত্রে খসড়া মানচিত্র প্রস্তুত করতে পারেন। তাহলে খসড়া মানচিত্র প্রস্তুতের বাধ্যবাধকতা আছে কিনা, 600 টাকার উপরে হলে অবশ্যই। চুরি যদি এমন যায় যেটা 600 টাকার উপরে, তাহলে অবশ্যই। এছাড়াও তদন্তকারী কর্মকর্তা চাইলে, আমরা সাধারণত সব মামলাতেই খসড়া মানচিত্র অঙ্কন করি তাই না,
ওই ঘটনাস্থলের একটা খসড়া মানচিত্র তৈরি করি, এটা তদন্তকারী কর্মকর্তার উপরে নির্ভর করবে, তিনি এটা প্রয়োজনে তৈরি করতে পারবেন। কখন তৈরি করবেন? তদন্তের প্রাথমিক পর্যায়ে। তাহলে তদন্তকারী কর্মকর্তা তদন্তের প্রাথমিক পর্যায়ে খসড়া মানচিত্র তৈরি করবেন। খসড়া মানচিত্র কি দিয়ে তৈরি করতে হবে? স্কেলের সাহায্যে। খসড়া মানচিত্র স্কেলের সাহায্যে তৈরি করতে হবে, তবে বাধ্যতামূলক নয়, এমনিতেও অঙ্কন করা যাবে। খসড়া মানচিত্র তদন্তকারী কর্মকর্তা নিজে অঙ্কন করতে পারবেন, অন্য কাউকে দিয়ে অঙ্কন করিয়েও নিতে পারবেন। তবে যে ব্যক্তি নিজে খসড়া মানচিত্র অঙ্কন করলো তার সাক্ষ্য আদালতে গ্রহণযোগ্য হবে, এটা বলা আছে। হ্যাঁ, তার সাক্ষ্য আইন অনুযায়ীও গ্রহণযোগ্য হবে। খসড়া মানচিত্র একটি সরকারি দলিল হিসেবে আদালতে গ্রহণযোগ্যতা পাবে। যিনি খসড়া মানচিত্র প্রস্তুত করলেন তিনিও আদালতে সাক্ষ্য প্রদান করতে পারবেন। কিন্তু অন্য আরেকজনের কাছ থেকে ঘটনার বর্ণনা শুনে শুনে যদি কেউ খসড়া মানচিত্র প্রস্তুত করে, তখন এই সাক্ষ্যের গ্রহণযোগ্যতা থাকবে না। এগুলো বলা আছে আর কি। এবার আসেন, কি দিয়ে কি প্রকাশ করবেন? কোনো একটা জায়গায় খসড়া মানচিত্র তৈরি করলেন, কোনো একটা অপরাধ সংগঠন স্থলের, এই খসড়া মানচিত্রে কি কি থাকবে? তাহলে বুঝলাম তো প্রথমে কোন মামলার ক্ষেত্রে খসড়া মানচিত্র করতেই হবে? 600 টাকার উপরে চুরি গেছে অথবা খুন, ডাকাতি, দাঙ্গা, দস্যুতা, এরকম মামলার ক্ষেত্রে খসড়া মানচিত্র তৈরি করতে হবে। আচ্ছা, তদন্তের প্রাথমিক পর্যায়ে তৈরি করতে হবে, স্কেলের সাহায্যে তৈরি করতে হবে। আলামত গুলো, কোন কোন আলামত? মনে করেন রক্ত পড়ে আছে, অপরাধী ব্যক্তিদের খুন করে গেছে, ছুরি পড়ে আছে, এরকম অপরাধ সংশ্লিষ্ট আলামত। খেয়াল করেন, এটা পরীক্ষায় এসেছিল, অপরাধ সংশ্লিষ্ট আলামত ক খ গ দিয়ে। তাহলে আলামত কি দিয়ে? ক খ গ দিয়ে। আর সাক্ষীরা কোথায় কার অবস্থান ছিল, অভিযুক্ত ব্যক্তি কোথায় কোথায় দাঁড়িয়েছিলেন, কে কোথায় ছিল, কে কাকে কোন জায়গায় ঘুষি মেরেছে, এই জায়গাগুলোর বর্ণনা ম্যাপে 1 2 3 4 সংখ্যা দিয়ে। বুঝতে পেরেছি। আলামত কি দিয়ে? অক্ষর দিয়ে। সাক্ষীদের অবস্থান কি দিয়ে? সংখ্যা দিয়ে। আবার আলামত কি দিয়ে? অক্ষর দিয়ে, ক খ গ ঘ এগুলো দিয়ে। আর সাক্ষী অথবা অন্যান্য যে অবস্থান, অন্যান্য ব্যক্তিদের অবস্থান, এগুলো হবে অক্ষর দিয়ে, দুঃখিত, সংখ্যা দিয়ে 1 2 3 4 এগুলো দ্বারা নির্দেশ করতে হবে। এইবার আসেন, মানচিত্র আঁকালেন, ডান পাশে এইদিকে দিলেন ঘর, ক খ গ ঘ অপরাধীদের অবস্থান দিলেন, আলামতের বর্ণনা দিলেন ক খ গ ঘ, সাক্ষীদের অবস্থান দিলেন 1 2 3 4। এবার আপনাকে একটা সূচিপত্র অঙ্কন করতে হবে। ক দিয়ে কাকে বুঝিয়েছেন? এটা কি বাদীর ঘর না বিবাদীর ঘর, নাকি ডান দিকে কি? এই যে আলামত, এই আলামত দিয়ে কি বুঝিয়েছেন? এগুলো আবার আপনাকে একটা মানচিত্র তৈরি করে দিতে হবে। এই মানচিত্র খসড়া মানচিত্রে, দুঃখিত, সূচিপত্র, এই সূচিপত্র খসড়া মানচিত্রের উপরেও আপনি দিতে পারেন, পৃথক কাগজে তৈরি করেও আপনি খসড়া মানচিত্রের সঙ্গে সূচিপত্র সংযুক্ত করতে পারবেন। বুঝতেছি কথাগুলো? তাহলে একটা মানচিত্র অঙ্কন হবে, মানচিত্রে তো আপনি সবকিছু লিখতে পারবেন না, পারবেন? অনেক সময় জায়গা হয় না, অনেক কিছু বর্ণনা থাকে, জায়গা হয় না। এই বর্ণনাগুলো পৃথক কাগজে আপনি সূচিপত্র লিপিবদ্ধ করতে পারবেন। তাহলে একটা খসড়া মানচিত্র হবে, একটা হবে সূচিপত্র। দুটা একসাথে যদি জায়গা হয় বা তদন্তকারী কর্মকর্তা সুন্দর করে লিপিবদ্ধ করতে পারেন, এক পাতাতেও লেখা যাবে। বুঝতে পারলাম? তাহলে খসড়া মানচিত্র এবং সূচিপত্র পৃথক কাগজে লিপিবদ্ধ করা যাবে, একত্রেও কিন্তু লিপিবদ্ধ করা যাবে। এবার আসেন, কি কি থাকবে? ঘটনাস্থলের বর্ণনা তো থাকবেই, আলামতের বর্ণনা, আলামতের অবস্থান, সাক্ষীদের অবস্থান, সবকিছু থাকবে। পাশাপাশি মামলা নম্বর থাকবে, অভিযুক্ত ব্যক্তির নাম, ঠিকানার কথাও বলা আছে, সূত্র এবং আসামির নাম থাকবে শীর্ষে। তাহলে সূত্র থাকবে মানে মামলার নম্বর থাকবে, ধারা থাকবে, এবং আসামির নাম বা অভিযুক্ত ব্যক্তির নাম থাকবে উপরের দিকে। এই কথাগুলো বলা আছে। ঘয়ে খেয়াল করেন, ঘ ম্যাপের উপরে মামলা নম্বর, অভিযুক্ত ব্যক্তির নাম, যে ম্যাপ প্রস্তুত করেছে তারও স্বাক্ষর থাকবে। তাহলে ম্যাপ যিনি প্রস্তুত করলেন, প্রস্তুতকারী কর্মকর্তার স্বাক্ষরও থাকতে হবে। নকশাকারী যিনি অথবা তদন্তকারী, তিনি যদি নিজেই নকশা তৈরি করেন, সেক্ষেত্রে তিনি বিচারের সময় তাকে আদালতে সাক্ষী হিসেবে পেশ করা যাবে। তাহলে দেখেন, এগুলো আমরা জানতে পারলাম 273 বিধি থেকে। যতগুলো কথা বললাম সবগুলো লিখিত এবং এমসিকিউ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এরকম যদি আসে, টিকা লিখুন খসড়া মানচিত্র, এখান থেকে 5টা লাইন লিখে দিতে পারলেই আপনার টিকা কমপ্লিট। আর যদি সংক্ষিপ্ত প্রশ্ন আসে, তাও আপনি এভাবেই লিখতে পারবেন। আর যদি এরকম প্রশ্ন দেয়, খসড়া মানচিত্রে নিম্নের কোন অক্ষর দ্বারা সাক্ষীদের অবস্থান লেখা হয়? 1 2 3 4, ক খ গ ঘ, রোমান সংখ্যা দিয়ে দিল অথবা অন্য কোনো স্টার মার্ক দিয়ে রাখলো, তখন কি লিখবেন? সাক্ষীদের অবস্থান
1 2 3 4 মানুষ হলো কি 1 2 3 4 আলামত কি ক খ গ ঘ এভাবে মনে রাখবো মানুষ 1 জন 2 জন 3 জন আর আলামত ক খ গ ঘ ঠিক আছে এভাবে মনে রাখবো তাহলে এই ছিল খসড়া মানচিত্র সম্পর্কে এবার আমরা 274 বিধি যাব সাক্ষ্য মেমো 275 দিয়ে ক্লাস শেষ হবে ইনশাল্লাহ একটু দেরি হয়ে গেল খাতা দেখেছি তো এই জন্য সময় লেগেছে 274 সাক্ষ্য মেমো অনেকগুলো নামগুলো আগে শুনে নেন সাক্ষ্য মেমো এমি উপরে লিখে রাখেন 274 উপরে লিখে রাখেন সাক্ষ্য মেমো তো আছেই সঙ্গে লেখেন এমি মেমো অফ এভিডেন্স বলতে পারি আমরা আর কি বলতে পারি সাক্ষ্যের স্মারকলিপি বাংলা যদি বলেন সাক্ষ্যের স্মারকলিপি তো একই নাম ঘুরিয়ে ফিরিয়ে আসলে আমরা লিখতে পারি না ভুল করে ফেলি মনে করি এটা বুঝি এফএম তাই না ফাইনাল মেমো না এমি মেমো অফ এভিডেন্স আর ফাইনাল মেমো এক জিনিস নয় এই জন্য আপনাকে নামগুলো সুস্পষ্টভাবে জানতে হবে বা ধারণা রাখতে হবে তাহলে এমি বা মেমো অফ এভিডেন্স সাক্ষ্যের স্মারকলিপি বলতে পারি সাক্ষ্য মেমো বলতে পারি কত বিধি 274 বিধি অনেক প্রশ্ন আছে এরকম প্রশ্ন হয় এমি কতদিন আগে পাঠাতে হয় অন্তত পক্ষে বিচারের তারিখ ধার্য হওয়ার 7 দিন পূর্বে গুরুত্বপূর্ণ এমসিকিউ এটা আগে আসেন দেখি এমিটা কি জিনিস মামলা তদন্তের ফলাফল সংক্রান্ত প্রতিবেদন কি মামলা তদন্তের ফলাফল সংক্রান্ত প্রতিবেদন এটা এখানে লেখা নাই একটু কষ্ট করে লিখে নেন পেন্সিল দিয়ে তাহলে মেমো অফ এভিডেন্স কাকে বলে তদন্তকারী কর্মকর্তা মামলা তদন্তের ফলাফল কি পেলেন আগে তার ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিজ্ঞ আদালতকে অবগত করেন এই এমি কয় কপি হবে 2 কপি হবে মামলার সারসংক্ষেপ মামলাটা এই ছিল ঘটনাটা এই পেয়েছি এই যে মামলার এটাকেই বলে মামলার এমি তদন্তের ফলাফল সংক্রান্ত বর্ণনা অনেকটা পুলিশ রিপোর্টের মতোই তো পুলিশ রিপোর্টটা ভিন্ন এমিটা ভিন্ন কারণ এমিটা আগে সারা যাচাই বাছাই করে দেখে যে ঠিক আছে কিনা ঠিক আছে এই হলো মামলার ফলাফল সংক্রান্ত বর্ণনা একটু আপনারা না চিনলেও একটু ধারণা আসতেছে কিনা যে এমিটা কেমন হবে একটা এমি দিয়ে রাখবো হ্যাঁ একটু দেখে নিবেন পরে আবার ডিলিট করে ফেলবো এগুলো রাখা যাবে না তাহলে দেখেন মামলার এমি বা সাক্ষ্য মেমো হলো মামলার ফলাফল সংক্রান্ত বর্ণনা এই যে তদন্তের ফলাফল তদন্তকারী কর্মকর্তা কি পেলেন এই সংক্রান্ত যে সারসংক্ষিপ্ত বর্ণনা বিপি ফর্ম নাম্বার 41 মাধ্যমে প্রস্তুত করে একটা কপি কোথায় যায় কোর্ট অফিসারের নিকটে চলে যায় আরেকটা কপি পুলিশ সুপারের নিকটে যায় তাহলে এমির কপি কয় কপি হবে 2 কপি হবে কোথায় কোথায় যাবে 2 কপি একটা কোর্ট অফিসারের নিকটে একটা যাবে পুলিশ সুপারের নিকটে এই যে এমি যাচাই বাছাই করে স্যাররা অনুমোদন দিলে তবেই কিন্তু চার্জশিট বা ফাইনাল রিপোর্ট দেয়া হয় বুঝতে পারলাম তাহলে চার্জশিট বা ফাইনাল রিপোর্ট দেওয়ার আগের কার্যক্রম হলো এই এমি দাখিল করা বা সাক্ষ্যের স্মারকলিপি দাখিল করা তাহলে সাক্ষ্যের স্মারকলিপি বলতে কি বোঝানো হয় মামলার তদন্তের ফলাফলের সারসংক্ষিপ্ত বিবরণ নাসরিন তুমি একটা দিয়ে দিও তো ব্যাটসম্যান যদি থাকে ঠিক আছে আইওর নামটা এগুলো তুমি ব্লার করে দিয়ে সাদা বানায় দিয়ে দিও ওরা দেখে ফেলবে একটু এমি দেখতে কেমন আচ্ছা তাহলে বুঝতে পারলাম এমিটা মামলার তদন্তের ফলাফল সংক্রান্ত সারসংক্ষিপ্ত বিবরণ কত বিপি ফর্মে দেয়া হয় 41 নম্বর বিপি ফর্মে দেয়া হয় কার বরাবর 2 কপি একটা কোর্ট অফিসার একটা পুলিশ সুপার একটা কোর্ট অফিসার একটা পুলিশ সুপার বরাবর প্রেরণ করা হয় এবং সেটা সম্পর্কে তারা অবগত হতে পারেন অবশ্যই মামলার চূড়ান্ত বিচারের আগে কি করবে 7 দিন পূর্বেই এই এমিটা দাখিল করতে হবে এরপর যাচাই বাছাই করে যদি ত্রুটি মনে হয় পুলিশ সুপার স্যারের ত্রুটি মনে হতে পারে তখন আরো নির্দেশনা দেয় যে না এটা এইভাবে না এইভাবে লেখো এরপরে তদন্তপূর্বক বা এই তদন্তে এই ঘাটতি আছে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দিতে পারেন আর যদি ওকে হয় তাহলে তো মামলার চার্জশিট দাখিলের জন্য একমত পোষণ করেন বুঝতে পারলাম এমিটা কি জিনিস মূলত আমরা মামলা শেষে পুলিশ সুপার স্যার বরাবর যদি জেলার চিন্তা করেন পুলিশ সুপার স্যার বরাবর এদিকে ডিসি স্যার বরাবর আমরা কি করি মামলায় এই ঘটনা ঘটেছে আমি এই পেয়েছি চূড়ান্ত রিপোর্ট দাখিল করতে চাই অর্থাৎ ফাইনাল রিপোর্ট দিতে চাই অথবা চার্জশিট দিতে চাই এই মর্মে মতামত ব্যক্ত করে কোর্ট অফিসার বরাবর 1 কপি আরেকটা কপি পুলিশ সুপার স্যার বরাবর আমরা দেই তারা যদি একমত হন তবেই চার্জশিট বা ফাইনাল রিপোর্ট দেওয়া হয় এটাই হলো এমি কয় কপি হবে 2 কপি আমরা পড়ার জন্য কি কি জানবো 2 কপি হবে কত নাম্বার বিপি ফর্ম 41 নাম্বার বিপি ফর্ম 2 কপি কোথায় কোথায় যাবে কোর্ট অফিসারের নিকটে পুলিশ অফিসারের নিকটে পুলিশ সুপারের নিকটে এবার আসেন কবে পাঠাতে হবে বিচারের 7 দিন পূর্বে কোন জায়গাগুলো কি কি এটা তো বুঝতে পারলেন কোন জায়গাটা পড়বো এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ তাহলে 3টা কথা বেশি গুরুত্বপূর্ণ কয় কপি কোথায় কোথায় যাবে কবে পাঠাতে হবে কি কি বিষয় বর্ণনা থাকে
অন্ততপক্ষে বিচারের অবশ্যই 7 দিন পূর্বে, চূড়ান্ত বিচারের তারিখ ধার্য হওয়ার 7 দিন পূর্বে প্রেরণ করতে হবে। এই ছিল এমি সম্পর্কে বর্ণনা। এবার আমরা চলে যাব 275 চূড়ান্ত রিপোর্ট। এই যে চার্জশিট পড়লাম 272, ফাইনাল রিপোর্ট পেলাম আমরা, চূড়ান্ত রিপোর্ট বা ফাইনাল রিপোর্ট বা চূড়ান্ত প্রতিবেদন যাই বলেন না কেন 275, 272, 275, দুইটার ফৌজদারি কার্যবিধি ধারা কত? 173। তাহলে 173, 272, 275, যখনই 173 লিখবো সঙ্গে 272, 275 দুইটা বিধি আমরা ব্যবহার করে দেব। আসেন দেখি 275 চূড়ান্ত প্রতিবেদন কখন দাখিল করা হয়, কেন চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হয়? তদন্তকারী কর্মকর্তা মামলা তদন্ত সম্পন্ন করে অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে কোনো সাক্ষ্য প্রমাণ না পেলে অথবা ঘটনার সত্যতা না পেলে তাদেরকে মামলার দায় হতে, অপরাধের দায় হতে অব্যাহতি দেওয়ার জন্য বিজ্ঞ আদালত বরাবর প্রার্থনা করে যে রিপোর্ট প্রেরণ করেন তাকে বলা হয় চূড়ান্ত প্রতিবেদন বা ফাইনাল রিপোর্ট। এই ফাইনাল রিপোর্টটা ছিল 5 প্রকারের, যেটা রিপার বলে দিছে পুলিশ রিপোর্টের ক্ষেত্রে, তাই না? এই চূড়ান্ত প্রতিবেদন কয় প্রকার আমরা দেখবো আজকে, একটু শিখে নেব। অনেকেই জানেন চূড়ান্ত রিপোর্ট বা ফাইনাল রিপোর্ট। তাহলে কেন দাখিল করা হলো? অপরাধীদের অব্যাহতি চেয়ে। কেন? আপনি কোনো ঘটনা সত্যতা বা সাক্ষ্য প্রমাণ পাননি। আরো অনেক আছে, আমরা দেখবো প্রকার ভেদে। তার আগে আসেন আমরা দেখি কয় কপি হবে ফাইনাল রিপোর্টের কপি? 3টা। ফাইনাল রিপোর্টের কপি হবে 3 কপি। 1 কপি থানায় থাকবে, 1 কপি থানায় থাকবে এবং এটি নথিভুক্ত হবে। 1 কপি নথিভুক্ত হবে, 2 কপি সার্কেল থানায় যেটা থাকবে সেটাই কিন্তু নথিভুক্ত, আর 2 কপি সার্কেল সহকারী পুলিশ সুপারের নিকটে প্রেরণ করতে হবে এবং তিনি 1 কপি সংযুক্ত রাখবেন। তার কাছে যে সিডি গুলো প্রেরণ করা হলো সিডির সঙ্গে 1 কপি থাকবে, অপর কপি সুপারিশ সহ মন্তব্য সহ ম্যাজিস্ট্রেট বরাবর প্রেরণ করবেন। বুঝতে পারতেছি ঘটনা 3 কপি কোথায় কোথায় যাবে? 1 কপি থাকবে নথির সাথে, 2 কপি সার্কেল সহকারী পুলিশ সুপারের কাছে যাবে, সার্কেল স্যার 1টা কপি রেখে দিবেন আর 1টা কপি বিজ্ঞ আদালতে প্রেরণ করবেন, সুপারিশ সহ অগ্রগামী করবেন। আচ্ছা, এই যে ফাইনাল রিপোর্টের কপি, এটা কি আদালতে সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যাবে কিনা যদি এরকম প্রশ্ন আসে, সাক্ষ্য আইন থেকে আলোচনা হবে। লিখবেন সাক্ষ্য আইনের 74 ধারা মোতাবেক এটি একটি সরকারি দলিল বলে গণ্য হবে এবং 35 ধারা মোতাবেক এটি আদালতে সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যাবে। তাহলে 74 আর 35 এই দুইটা দিলেই কিন্তু আগে সরকারি দলিল 74 ধারা দিবেন, এরপরে 35 ধারা দিলেই প্রাসঙ্গিকতাও হয়ে যাবে বা সাক্ষ্য প্রমাণ হয়ে যাবে। এবার আসেন প্রকারভেদ দেখি। 5 প্রকারের। কয় প্রকারের? 5 প্রকারের। এটার ভেতরে লিখে দিছে দেখেন 275 বিধিতে বলা আছে কোন ঘটনা যদি সত্য হয়, মামলাটি সত্য, চূড়ান্ত প্রতিবেদন সত্য, চূড়ান্ত প্রতিবেদন উদ্দেশ্যমূলক মিথ্যা, ঘটনার ভুল, আইনের ভুল, আমলের অযোগ্য। এভাবে না লিখে অন্যভাবে লিখতে চাইলেও পারবেন। ফাইনাল রিপোর্ট সত্য বা চূড়ান্ত প্রতিবেদন সত্য, মিথ্যা, তথ্যগত ভুল, আইনগত ভুল, আমলের অযোগ্য। এই 5 প্রকারের। ছোট করে জেনে নেব একটু 5 প্রকারের মধ্যে কি কি আছে। ঘটনা সত্য, সাক্ষ্য প্রমাণ নাই, চূড়ান্ত রিপোর্ট সত্য। ঘটনা মিথ্যা, বানোয়াট, হয়রানিমূলক, চূড়ান্ত রিপোর্ট মিথ্যা। ঘটনা ঠিক আছে কিন্তু এজাহারে বর্ণিত ঘটনা একরকম, তদন্তে গিয়ে দেখলেন ঘটনা আরেক রকম, তথ্যগত ভুল। ধরেন একজনকে মারধর করা হয়েছে, সে যৌতুকের মামলা দায়ের করেছে, আপনি গিয়ে দেখলেন ঘটনা আসলে যৌতুকের নয়, অন্য কোনো ঘটনা, বা এমনি মারামারি, বা দেখলেন আপনি যে মারামারি সংগঠন হয়েছে সেটা আমলের অযোগ্য, তখন আবার আমরা অধস্তব্য পাবো, সেখানে ফাইনাল রিপোর্ট যাবে। আচ্ছা, অন্যদিকে যাচ্ছে। তাহলে ঘটনার ভুল কি? তদন্তে ঘটনা একরকম পেলেন, মামলা রুজু হয়েছে ঘটনা একরকম। এবার আসেন আইনের ভুল। যে ধারায় মামলা রুজু হয়েছে ঘটনা সেই ধারার নয়, তাহলে ঘটনা যদি অন্য ধারার ঘটে বা অন্য আইনের ঘটে, অন্য ধারায় মামলা রুজু হলেও ফাইনাল রিপোর্ট দেওয়ার সুযোগ থাকে। তাহলে যে ধারায় মামলা রুজু হয়েছে ঘটনা যদি ভিন্ন ধারার হয় তাহলে হবে ফাইনাল রিপোর্ট আইনগত ভুল। এরপরে আমলের অযোগ্য। আমলের অযোগ্য হলে আমরা মামলা নিতে পারি বলেন? তো মামলা দিয়েছেন আমলযোগ্য ধারায়, পরবর্তীতে গিয়ে দেখা গেল মামলা আমলের অযোগ্য, তখন আবার ফাইনাল রিপোর্ট দেওয়া হয় বা এই ধরনের মামলাগুলোতেও ফাইনাল রিপোর্ট যায়। এই ছিল ফাইনাল রিপোর্ট 5 প্রকারের। এবার আসেন যদি এরকম প্রশ্ন আসে ফাইনাল রিপোর্টে, মনে থাকবে আরো বলতে হবে সত্য, মিথ্যা, উদ্দেশ্যমূলক মিথ্যা বা হয়রানিমূলক মিথ্যাও বলতে পারেন। সত্য, মিথ্যা, তথ্যগত ভুল, আইনগত ভুল, আমলের অযোগ্য। সত্য, মিথ্যা, তথ্যগত ভুল, আইনগত ভুল, আমলের অযোগ্য। নামের মধ্যেই আছে, একটু ভালো করে কৌশল একবার পড়লে দেখবেন আর বর্ণনাও পড়তে হবে না যে কোনটাতে কি।
এবার আসেন ফাইনাল রিপোর্টে কোন বিষয়গুলো উল্লেখ থাকবে। একইভাবে কাট কপি পেস্ট করে দিয়ে ফেলবেন, চার্জশিটটা ভালোভাবে মুখস্থ করবেন, শুধু ওইখানে দিবেন একটু পার্থক্য আছে। যেমন আসামিদেরকে অব্যাহতি যে কেন চাচ্ছেন আপনি, অব্যাহতি চাওয়ার কারণ, যদি অভিযোগ থেকে অব্যাহতি দিয়ে থাকেন কেন অব্যাহতি দিচ্ছেন এই কারণটা উল্লেখ করতে হবে। জব্দকৃত মালামালগুলোর কি ব্যবস্থা গ্রহণ করেছেন এইটা, মামলার ধারাটারা বাদ বাকি সবকিছু ঠিকঠাক থাকবে, তদন্তের বিবরণের বিস্তারিত বর্ণনা। আবার একটু অতিরিক্ত সংযোজন আছে, কিরকম দেখেন, আপনাকে একটু শেষে মামলাটা যাতে পুনরুজ্জীবিত করা যায় এরকম ব্যবস্থা রেখে আপনি ফাইনাল রিপোর্টটা দাখিল করবেন। সাধারণত তদন্তকারী কর্মকর্তারা যখন ফাইনাল রিপোর্ট দেয় তখন কিন্তু লেখে যে এই ঘটনা আপাতত এই পর্যন্তই পাওয়া গেছে বা সাক্ষ্য প্রমাণ পাওয়া যায় নাই, পরবর্তীতে সাক্ষ্য প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা গ্রহণ করা যাবে, এরকম একটা ভাষা কিন্তু লেখে ফাইনাল রিপোর্টে। বুঝতে পারছেন যে পরবর্তীতে কোনো সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত চাইলে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। তো এটাই বলছে যে মামলা পুনরুজ্জীবিত করার একটা সুযোগ রেখে আপনাকে ফাইনাল রিপোর্টটা দাখিল করতে হবে। কর্তৃপক্ষ, যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে ফাইনাল রিপোর্ট দিতে হবে, তদন্তকারী অফিসারের নাম পদবি এগুলো উল্লেখ থাকবে আগেরটার মতোই। শুধু পার্থক্য হলো ওখানে আপনি চার্জশিট দিচ্ছেন, অপরাধীদের বিচার চাচ্ছেন, আর এখানে কি অভিযোগ থেকে অব্যাহতি চাচ্ছেন যে আপনি রিপোর্ট প্রদান করছেন। এইটুকু পার্থক্য করে যদি লিখে দিতে পারেন, একটা পড়লে দুইটা হয়ে যাবে। চার্জশিটে কি কি উল্লেখ থাকে এটা পড়লে আপনি ফাইনাল রিপোর্টে কি কি দিতে হয় এটাও আপনি লিখতে পারবেন। একই রকম, শুধু সাক্ষীদের কলামটা থাকে না বা সাক্ষীদের নাম ঠিকানাটা থাকে না। বুঝতে পারলাম, সাক্ষীদের নাম ঠিকানা আবার দিয়ে না, ফাইনাল রিপোর্টে সাক্ষীদের কলামটা থাকে না। আচ্ছা, এই পর্যন্তই থাকবে আমাদের ক্লাস। একটু ছোট করে রিভিশনে যাব, আমরা কি কি পড়লাম। সর্বপ্রথম পড়েছি 271 বিধি। 271-এ বলেছে ডাক এবং টেলিগ্রাম সম্পর্কিত যে কোনো তথ্যের জন্য তদন্তকারী কর্মকর্তা লিখতে পারবেন এবং তারা এই তথ্যগুলো প্রদান করতে বাধ্য থাকবেন। তবে হ্যাঁ, যে তথ্যগুলো সাক্ষ্য আইনের 124 ধারার বিধান অনুযায়ী যেগুলো দেওয়া উচিত নয় সেগুলো তথ্য দিতে তারা বাধ্য থাকবেন না। 272 বিধিতে গেলাম। 272 বিধি ফৌজদারি কার্যবিধি 173-এর 1-এর ক, চার্জশিট 272 173 ফাইনাল রিপোর্ট সঙ্গে আসলে 275-ও দিতে পারবেন। পুলিশ রিপোর্ট হলে দুইটা বিধি ব্যবহার করা যাবে। স্পেসিফিক যদি চার্জশিট থাকে 173 272 লিখতে হবে, এখানে আবার 275 দিয়েন না। আর যদি ফাইনাল রিপোর্ট থাকে 173 275 দেবো, তখন 272 দেবো না। বুঝতেছি বিষয়গুলো। শুধু পুলিশ রিপোর্ট 173 272 75, চার্জশিট 173 272, ফাইনাল রিপোর্ট 173 275। বুঝছি। আচ্ছা, তাহলে কি কি চার্জশিটে উল্লেখ থাকবে, চার্জশিট কিভাবে দিবেন। বিপি ফর্ম নাম্বার 39-এ চার্জশিট প্রদান করা হবে এবং চার্জশিট দ্রুততম উপায়ে যত দ্রুত সম্ভব চার্জশিট দিতে হবে। কোর্ট অফিসার বরাবর প্রেরণ করা হয়। চার্জশিট প্রেরণে বিলম্ব করা যাবে না। কোনো আসামিদের বিরুদ্ধে একবার চূড়ান্ত প্রতিবেদন দাখিল করার পরেও পরবর্তীতে আদালতের নির্দেশে তাদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা যাবে। আসামি পলাতক থাকলেও চার্জশিট বলবৎ থাকে। চার্জশিট প্রদান করলে বাদীকে ফলাফল সম্পর্কে অবগত করতে হবে। চুরি যাওয়া মালামালের তালিকা উল্লেখ থাকবে। চার্জশিটে কি ক্রমিক ব্যবহার করা হবে, বাৎসরিক ক্রমিক নম্বর থাকবে। মানচিত্র যদি অঙ্কন করে থাকেন মানচিত্রটা সঙ্গে দিয়ে দিতে হবে। অভিযুক্ত ব্যক্তিদের নাম ঠিকানা, তিনি যদি পলাতক থাকেন স্থাবর অস্থাবর সম্পত্তির তালিকাটাও সাথে সংযুক্ত করে দিতে হবে। তদন্তকারী কর্মকর্তা বিসিএনবি যথাযথভাবে পরীক্ষা করেছেন কিনা, পলাতক আসামিরা 10 বছর ধরে ওই এলাকায় অবস্থান করেছে কিনা ইত্যাদি সকল বিষয় উল্লেখ করে দিতে হবে। অপরাধ প্রমাণ রেজিস্টার অথবা বিসিএনবির যে দ্বিতীয় খণ্ড রয়েছে এই দ্বিতীয় খণ্ড পর্যালোচনা পূর্বক তদন্তকারী কর্মকর্তা একটা সার্টিফিকেট দিবেন বা নোট দিবেন চার্জশিটের পিছনের পাতায়। আরো কি, সম্পত্তির যদি কোনো সম্পত্তি বা আলামত গৃহীত হয়ে থাকে প্রপার্টি রেজিস্টারে এন্ট্রি দিয়ে থাকেন এই ক্রমিক নম্বরটাও চার্জশিটে উল্লেখ করে দিতে হবে। অভিযুক্ত ব্যক্তিদের সম্পর্কে পিছনের পাতায় কি কি থাকে, তিনি চোর ডাকাত দস্যু কিনা, ভবঘুরে ব্যক্তি কিনা, সন্দেহজনক চরিত্রের অধিকারী কিনা, মদ্যপ কিনা, বেশ্যা নাকি ভালো চরিত্রের, নাকি তার পরিচয় জানা নেই, এগুলো পুঙ্খানুপুঙ্খভাবে উল্লেখ করে দিতে হবে। 272 273 কিছু কিছু মামলার ক্ষেত্রে, আল্লাহরে, কতিপয় মামলার ক্ষেত্রে নকশা বা মানচিত্র চার্জশিটের সঙ্গে দিয়ে দিতে হবে। তো কোন মামলাগুলোর ক্ষেত্রে দিতে হবে, গুরুতর মামলা, খুন ডাকাতি ধর্ষণ চুরি দস্যুতা এই ধরনের মামলা, আর
যে মামলায় 600 টাকার উপরে ক্ষতি হয়ে গিয়েছে, এই ধরনের মামলার ক্ষেত্রে অবশ্যই খসড়া মানচিত্র অঙ্কন করতে হবে। কিসের সাহায্যে? স্কেলের সাহায্যে অঙ্কন করা ভালো। একেবারেই স্কেল যদি না থাকে হাতেও অঙ্কন করা যাবে, তবে যেন সেটা স্পষ্ট হয় এবং ঘটনার বর্ণনা সঠিক থাকে। আলামত গুলো ক খ গ, মানুষগুলো সব এভাবে পড়বো। হ্যাঁ, লোকজনের অবস্থান গুলো হবে 1 2 3 4, এভাবে করে সুন্দর করে বর্ণনা লিখতে হবে। কোন অক্ষর দ্বারা কোন সংখ্যা দ্বারা কি বুঝিয়েছেন তার জন্য সূচিপত্রে বর্ণনা থাকতে হবে। সূচিপত্র চাইলে পৃথক কাগজে সংযুক্ত করা যাবে। এই যে নকশাকারীর বক্তব্য আদালতে সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য হবে। মামলার নাম, ঠিকানা, অভিযুক্ত ব্যক্তির নাম, এটা অবশ্যই খসড়া মানচিত্রের উপরে লিপিবদ্ধ হতে হবে। 274 বিধিতে পড়লাম মেমো অফ এভিডেন্স, সাক্ষ্য মেমো, সাক্ষ্যের স্মারকলিপি, অনেক কিছু পড়লাম। নাম, বিপি ফর্ম নাম্বার 41 মূলে মামলায় কি পেলেন, মামলার তদন্তকারী কর্মকর্তা, এই সংক্রান্ত সুন্দর করে সার সংক্ষিপ্ত বিবরণ কোর্ট অফিসার বরাবর, পুলিশ সুপার বরাবর প্রেরণ করেন এবং তাদের মতামত সমেত পরবর্তীতে চার্জশিট বা ফাইনাল রিপোর্ট দাখিল করেন। এই যে পূর্বেই যে মামলার সার সংক্ষেপ জানিয়ে যে চিঠিটা বা যে পত্রটা প্রেরণ করেন, সেটাকেই বলা হয় সাক্ষ্য মেমো অথবা সাক্ষ্যের স্মারকলিপি বলতে পারি বা এমই বলতে পারি। বিপি ফর্ম নাম্বার কত? 41। কয় কপি হবে? 2 কপি। কোর্ট অফিসার 1 কপি পাবেন, অপর কপি পুলিশ সুপারের নিকটে প্রেরণ করতে হবে। কতদিন পূর্বে প্রেরণ করতে হবে? বিচারের, অবশ্যই বিচারের তারিখ ধার্য হওয়ার 7 দিন পূর্বেই প্রেরণ করতে হবে। 275 পড়লাম চূড়ান্ত প্রতিবেদন কাকে বলে আপনারা জানেন। কত নাম্বার বিপি ফর্ম? 42 নাম্বার বিপি ফর্ম। এবার আসেন, গুরুত্বপূর্ণ একটা বাদ দিয়ে গেছি বিষয়। চূড়ান্ত রিপোর্টের যে 8 নং কলাম, সেই 8 নং কলামে অভিযুক্ত ব্যক্তিদের বিচারের জন্য না পাঠানোর কারণ ব্যাখ্যা করতে হবে। 8 নং কলাম কয় নং কলামে থাকে? 8 নং কলামে থাকে এমসিকিউ। এবার আসেন 5 প্রকারের কি কি? ঘটনা সত্য, সাক্ষ্য প্রমাণ নাই, চূড়ান্ত রিপোর্ট সত্য, ঘটনা মিথ্যা হয়রানিমূলক, চূড়ান্ত রিপোর্ট মিথ্যা, ঘটনার ভুল, ঘটনা একরকম ঘটেছে একরকম, তাহলে ঘটনার তথ্যগত ভুল, এরপরে আইনের ভুল হলে আইনগত ভুল, অধর্তব্য হলে আমলের অযোগ্য। এই 5 প্রকারের চূড়ান্ত প্রতিবেদন 3 কপি হবে। বাৎসরিক নম্বর থাকবে চূড়ান্ত প্রতিবেদনে। 1 কপি থানায় থাকবে, 2 কপি সার্কেল সহকারী পুলিশ সুপারের নিকটে প্রেরণ করতে হবে। প্রত্যেকটা কপিতে তারিখ এবং সময় লিখান 1 মিনিট হয়ে গেছে। প্রত্যেকটি কপিতে কি থাকবে? তারিখ এবং সময় উল্লেখ করতে হবে এবং এই ফাইনাল রিপোর্টের কপিতে সার্কেল সহকারী পুলিশ সুপার সুপারিশ সহ অগ্রগামী করবেন ম্যাজিস্ট্রেটের নিকটে। ধন্যবাদ সবাইকে। প্রবিধানের ক্লাস এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।